কুরবানি ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু অনেকেরই ফ্রিজে ঈদের গোশত সংরক্ষণ করা আছে। আমার ফ্রিজেও ছিল। তবে ফ্রিজে রাখা গোশত রান্না করার পর টাটকা গোশত রান্না করলে যেই মজাটা পাওয়া যায় সেই মজাটা কিন্তু অনেকটাই কমে যায়। কিন্তু আজ আমি যেভাবে ফ্রিজে রাখা গোশত রান্না করব, এমনভাবে যদি রান্না করো তাহলে টাটকা গোশতর চেয়ে দ্বিগুণ মজা হবে। গোশত রান্না করার জন্য এখন আমি শিলে কিছু উপকরণ বেটে নেব। বেটে নিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, নারিকেল, কাঁচামরিচ আর সাদা তিল। সবগুলো জিনিস খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। তোমরা কিন্তু এখানে সাদা তিলটা যদি বাসায় না থাকে তাহলে নাও দিতে পারো। আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটি সুঘ্রাণ হবে। এখন আমি নিয়ে নিলাম গরুর গোশত। গোশত কিন্তু ফ্রিজে রাখলে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তারপর গোশতের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিলাম লবণ। তারপর খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে করে কিন্তু গোশতর ভিতরে যে রক্তটা আছে সেই রক্তটা বেরিয়ে আসবে। তারপর বাটা মশলার সাথে দিয়ে দিলাম টক দই। এখন খুব ভালোভাবে মশলা আর টক দইটা একসাথে মিলিয়ে নিলাম। 10 মিনিট পর লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখা গোশতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় আগুন জ্বালিয়ে একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তারপর অল্প কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গরম মশলা কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ ভাজা যাবে না। এখন আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখন কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা দানা দানা ভাব না হয়। মশলা কষানো হয়েছে তখনই বুঝতে পারবে যখন দেখবে তেলটা উপরে বেশি উঠেছে আর মশলাগুলো নিচে একটা দানা দানা ভাব হয়েছে। তারপর গোশতগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু শিলে বাটা উপকরণগুলো এখনো দেইনি, কারণ সেগুলো যদি আগে দেওয়া হয় তাহলে গোশত রান্না করার পর সুঘ্রাণটা অনেকটাই কমে যাবে। গোশতগুলো যখন কষানো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে তখন সে বাটা উপকরণগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিলিয়ে নিলাম। এই বাটা উপকরণগুলো দেওয়ার পর গোশতর সুঘ্রাণটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যে কোনো গোশত রান্না করার সময় কষানোর পর পানির পরিমাণটা বেশি দিলে কিন্তু সেই গোশতটা খেতে ততটা ভালো লাগে না। তাই আমি সব সময় চেষ্টা করি যে কোনো গোশত রান্না করলে কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলার জন্য। এখন সব মশলার ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর 3-4টা গোটাই দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে 3-4 মিনিট জাল করে গোশতর পাতিলটা নামিয়ে নিলাম। এভাবে গোশত রান্না করলে সাদা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকের এই গোশত রান্নাটা তোমাদের কাছে ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।